আপনি বলছেন 2019 থেকে শুরু হয়েছে? 2019 থেকে, কারণ এটি যারা এই যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়াল কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়াল। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2006 থেকে। আমরা দেখেছি 7-8 এটা ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, সেই সরকারকে তারা মনে করেছিল যে 18তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে 18 ইলেকশনের মাধ্যমে। তো 18 ইলেকশনে এই সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে মানে এই সরকারকে আউট করা সম্ভব নয়। এবং তাদের এই ডিপ স্টেট তাদের গবেষণায় এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল, এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই, দেখেছিল যে এইটা যদি অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, আন্দোলন করে মানে অর্থাৎ কনভেনশনাল ওয়েতে সরকারের পতন ঘটানো, কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব না। তো সেই কারণেই তারা দেখলো যে দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো, আপনার মনে আছে, নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। তখনই এই ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয়, অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে কাজে লাগাতে হবে। তো সেই লক্ষ্যেই তারা আগে থেকেই, যেহেতু তাদের এই তরুণদের তারা, এবং ততদিনে বৈশ্বিকভাবে অনেকগুলো কালার রেভলিউশন হয়ে গেছে, টেস্ট কেস গুলো তারা একেবারে বাস্তবে রূপ লাভ হয়েছে। 14 সালে তো দেখলাম আমরা ইউক্রেনে যেটা হলো, এবং পরবর্তীতে আরো কিছু কিছু জায়গায় পাকিস্তানে অবশ্য কালার রেভলিউশন বলা যাবে না, একদমই নয়, শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিষয়টা একটু ভিন্ন ছিল। তো বাংলাদেশে তো ওই অবস্থাটা আমরা আশঙ্কা করছিলাম যে যেমন শ্রীলঙ্কার ঘটনাটি যখন ঘটে, তখন শ্রীলঙ্কার ঘটনার যে রেশ বাংলাদেশেও ওইটার ইম্প্যাক্ট কি পড়তে পারে অর্থনৈতিক ব্যবস্থা। তো সেটা আসলে করোনার কারণে আমাদের অর্থনীতিতে বেশ সমস্যা ছিল, তারপর ইউক্রেন যুদ্ধের কারণে তো আসলে ইকোনমিক ক্রাইসিস কিছুটা ছিল, কিন্তু সরকার, প্রধানমন্ত্রী তার যে স্টেটম্যানশিপ সেটা দিয়ে ম্যানেজমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু সামাল দিয়েছিল। তো ফলে কিন্তু এই যে এজেন্টদের প্রশিক্ষিত করা নানা প্রোগ্রামের শ্রদ্ধাবরণে ডিপ স্টেট একটা মানে তারা বিকল্প শক্তি যেটা তৈরি করছিল, কিন্তু তারা ঠিক কখন এটাকে কাজে লাগাবে সেই বিষয়টা হয়তো স্থির ছিল না। কিন্তু এই যে আমি আবার ফিরে যাই জুলাই মুভমেন্টের মাঝামাঝি যখন দেখলো যে এটা ব্যাপক মানুষের মানে ছাত্রদের এটার অংশগ্রহণ আছে, তখন তারা সেটার সাথে ইনভলভ হয়ে যায়। এবং আমি যদিও জুলাইতে কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম, আমি একটা প্রোগ্রামে নিউ ইয়র্কে ছিলাম 13ই জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। তো কিন্তু মানে আমি পরবর্তীতে শুনেছি যে এই 13-14 তারিখের দিকে জুলাই মাসের মানে ঢাকার একটা এম্বাসিতে, মিশনে আরেক অ্যাম্বাসেডর আসে এবং তারা বিএনপি এবং জামাতের সাথে মিটিং করে। 13 এবং 14 জুলাই বলছেন আপনি? 13 কিংবা 14 জুলাই হবে, আমি যেটা পরবর্তীতে আমি জানতে পেরেছি, কারণ আমি যেহেতু ট্যুরে মানে ট্রাভেল করছিলাম, ওই সময় আমি জানতে পারিনি, পরবর্তীতে আমি জানতে পারি। তো এইটা তো অর্থাৎ এই তখন থেকে আর কি। এবং আপনার মনে আছে যে শুরুর দিকে রাজনৈতিক, বিশেষ করে বিএনপির যে মহাসচিব বলছে যে আমরা নাই 18-19 তারিখের দিকে উনি বলছেন, মহাসচিব বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, ছাত্রদের আন্দোলন সমর্থন করছে। তো ফলে এই সময়টাতে এই ডিপ স্টেট তারা দেখলো যে এই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারে। তখনই তাদের নানা দিকে যে এজেন্ট ছিল, বিশেষ করে বিদেশে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, দেশের ভিতরে এবং বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট, এদের কাজে লাগায় এবং 14 তারিখের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্সের বক্তব্য, সেইটাকে টুইস্ট করে সরিয়ে দেয়।
সমাবেশ ডেকেও, জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা ওই যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে, কারফিউ তাহলে ইম্পোজ করা সম্ভব হবে না। এবং 5 তারিখের ঘটনাটি আসলে খুবই এই ঘটনাটি ঘটে যাওয়ার 4 তারিখের ঘটনা আমি বলি, তো নানাভাবে নানাজন নানা রং মাখিয়ে বলছে। 4 তারিখে দুপুরের দিকে একটা মিটিং ছিল, এই মিটিংটা 4 তারিখে ডিসিশন হয়েছে তা না, 4-5 দিন আগে ন্যাশনাল সিকিউরিটি সেল একটা আছে, সেই ন্যাশনাল সিকিউরিটি সেলের মিটিং মাঝে মাঝে হয় অ্যাজ এন্ড হোয়েন নেসেসারি। তো অ্যাকর্ডিংলি যে এই ধরনের ক্রাইসিস তৈরি হলে তখন এই মিটিংটা হয়। 5-7 দিন আগে থেকেই চিঠি দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল এবং ওই দিন একটু দেরিতে শুরু হয় বলে এটা আনুমানিক 12টা 12:30 শুরু হয়। এখানে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ পিএসও, এফডি, কিউএমজি এবং সিজিএস তারাও এখানে উপস্থিত থাকেন। পাশাপাশি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, পুলিশ প্রধান, তারপরে র্যাবের ডিজি, বিজিবি, আনসার ডিজি তারাও এখানে উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ কিন্তু মানে সমন্বিত ভাবেই কাজ করার সিদ্ধান্ত হয়, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে একটা মানে আনশিডিউলড এমার্জেন্সি মিটিং করা হয়। যদিও আমি সেই মিটিংটাতে ইনভাইটেড ছিলাম না, শুধুমাত্র ইউনিফর্মধারী যারা ছিলেন তারা গেছেন, বাট আমি মানে আমি এবং ডিজিএফআই আমরা গণভবনে উপস্থিত ছিলাম। এটি রাতে শুরু হয়, 10:30টার পর শুরু হয়, 10:30টায় শিডিউল 4 তারিখে, 4 তারিখ রাতে, এবং এই মিটিংটা প্রায় 11:30টা পর্যন্ত চলে। তো ওই মিটিং এ 3 বাহিনী প্রধান এবং ওই 3 বাহিনীর প্রধানের সাথেই তাদের যারা খুব ক্লোজলি কাজ করেন অর্থাৎ সেকেন্ড ম্যান, থার্ড ম্যান তারাও ছিলেন। পাশাপাশি পুলিশ, আইজিপি, বিজিবি, আনসার এবং র্যাবের ডিজি তারাও ছিলেন। তো মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমরা মিটিং এ ছিলাম না, জানি না, কিন্তু পরে বের হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে মানে জানতে পারি যে এই সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কারফিউ বলবৎ আছে, সকাল থেকে ঢাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত। তো সেটাই আবার পরবর্তীতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, অর্থাৎ ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে কারা কারা থাকবেন, সেটি অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টে কারা নিয়ন্ত্রণ করবেন, সেটির জন্য বলা হয় যে ঠিক আছে, নিজেদের ভিতর একটা সমন্বয় করার জন্য একটা ছোটখাটো মিটিং এর। তো অ্যাকর্ডিংলি ওই রাতে ওখান থেকে ক্যান্টনমেন্টে যাওয়া হয়। ওই মিটিং ওখানে আমিও ছিলাম, সেনাবাহিনী 3 বাহিনী প্রধান, অর্থাৎ ওই মিটিং এ যারা ছিলেন তারা সহ। কিন্তু ওখানে যদিও সাবেক ইন্সপেক্টর জেনারেল তার যে রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, এখানে কিছু মিথ্যা কথা আছে, যেমন ওখানে বলেছেন রাজনৈতিক নেতাদের কথা, তারপর শ্রদ্ধেয় শেখ রেহানার কথা বলেছেন, তারা কেউ মিটিং এ ছিলেন না। ওই মিটিং এ ওখানে বাহিরে অর্থাৎ গণভবনেই লবিতে আমি, ডিজিএফআই আমরা বসা ছিলাম এবং ওখানে শ্রদ্ধেয় শেখ রেহানা বাইরে ছিলেন। এবং ওখানে জেনারেল তারেক সিদ্দিকী সিকিউরিটি অ্যাডভাইজার ছাড়া ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী কেউ কিন্তু ওই মিটিং এ ছিলেন না। ফলে উনি এখানে এক ধরনের, আমি জানি না উনি চাপে পড়ে হয়তো লিখে দেওয়া বক্তব্য উনি বলেন। এটা তো মানে পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে পুরো এই প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল। আমরা সেটা নিয়ে কথা বলবো পরে, আমি আগে ঘটনাটা শুনি। জি, তখন আমরা ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে, অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই, এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেওয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন।
এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা বেশিরভাগ দায়িত্ব সেনাবাহিনী, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে চেকপোস্ট বসিয়ে। চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়। এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল, এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল, ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে? তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো যেহেতু 12:30 পর্যন্ত এরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। এই বিচারের রায় আগে থেকেই লেখা, এবং একটা নির্দিষ্ট মানুষকে বা নির্দিষ্ট কয়েকজন মানুষকে শাস্তি দেওয়ার জন্যই করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনি এই পর্বে আপনি আমাকে বলবেন যে অন্তত পক্ষে আপনার ধারণা মতে কত সংখ্যক পুলিশ মিসিং আছে এবং নিহত হয়েছেন? এটি দেখুন, আমার কাছে এক্সাক্ট পরিসংখ্যানটা নাই, তবে সরকার থেকে যে 44 জনের কথা বা 45 জনের কথা বলা হচ্ছে, আমার যে অ্যানালিসিস সেটা এইটা সঠিক নয়। এর চাইতে অনেক বেশি সংখ্যক পুলিশ মারা গেছে, এবং যারা মিসিং, যারা এখন পর্যন্ত কর্মে যোগদান করে নাই, এরা যারা জুনিয়র অধস্তন কর্মকর্তা, আমরা যাদেরকে আইনের ভাষায় বলি, তারা যাদের নামে কোনো মামলা মোকদ্দমা নাই কিন্তু মিসিং, কাজে যোগ দেয় নাই, আমি মনে করি যে তাদেরও মেরে তাদের হয়তো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা এই সংখ্যাটা কত হতে পারে সেটাই আমি আসলে, এটা আমি আসলে যেহেতু কতজন কাজে যোগদান করে নাই, এই পরিসংখ্যানটা আমার কাছে নাই, সেই কারণে এটা আসলে অনুমানও করতে পারছি না, দুঃখিত। অশেষ ধন্যবাদ মনিরুল ইসলাম। আমরা বলি যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আপাতত হয়তো এটা নিয়ে খুব বেশি হইচই হবে না, কিন্তু জুনের শেষ দিকে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, তখন এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, এবং এটা নিয়ে সেই 18-র মতো আরেকটা আন্দোলন সেটি শুরু হতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই আন্দোলন, কারণ আমরা জানি যে সরকার বিরোধী পক্ষগুলো, নানা পক্ষ কোনোভাবেই যেহেতু সরকারকে বিপদে ফেলতে পারছিল না, এবং সেই রিপোর্টেই সতর্ক করা হয় যে এই ধরনের অবস্থা তৈরি হলে সেইটা সুযোগ দেশি বিদেশি যারা সরকারের বিরুদ্ধ শক্তি আছে তারা সেই সুযোগ নিতে পারে। তো এটাই তো, ফলে এর সুপারিশ ছিল যে দ্রুত এটা কথাবার্তা বলে, সব পক্ষের সাথে কথা বলে আদালতের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে যাতে একটা সমঝোতায় পৌঁছানো যায়। এটি ছিল আমাদের জুন মাসের ঈদের আগের রিপোর্টটা, প্রথম রিপোর্ট কোটার উপরে। এরপরে পর্যায়ক্রমে আমরা আরো 15টি, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ মোট 16টি রিপোর্ট দিয়েছে এই কোটা আন্দোলনে। জুন জুলাই মিলে জুন মাসে একটাই বা শেষ দিকে দেওয়া হয়েছিল কিনা আমার মনে নাই, মোট 4 তারিখ রাত পর্যন্ত, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত আমরা রিপোর্ট দিয়েছি। তো
এই আন্দোলনটা শুরুর দিকে একেবারে এই ছাত্রদের ভিতরে যদিও সীমাবদ্ধ ছিল, কিন্তু জুনের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে এক ধরনের সভা সমিতি মানে বিক্ষোভের শুরু হয়। কিন্তু কথা মানে তখনই তারা আলটিমেটাম দিতে শুরু করে যে জুলাই মাসের ভিতরে অর্থাৎ জুনের 30 তারিখের ভিতরে সমস্যার সমাধান না হলে জুলাই থেকে তারা